ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের ইতিহাসের অহিংস অসহযোগ আন্দোলনের সময় দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে। 1920 থেকে 1922 এই সময়ে ভারতে কংগ্রেসের নেতা গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন সংগঠিত হয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই আন্দোলন ব্রিটিশ সরকারকে সহযোগিতা করবে না। ব্রিটিশ সরকারের অফিস, আদালত, স্কুল, কলেজ আন্দোলনের মাধ্যমে ভারতবাসী ত্যাগ করবে। অন্যদিকে ভারতের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। ব্রিটিশের দ্রব্য, ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য ত্যাগ করবে, স্বদেশী দ্রব্য তৈরি করে সেটা ব্যবহার করবে। এই হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টের মূল বক্তব্য। এই নন কোঅপারেশন মুভমেন্টের সময় ভারতে বিভিন্ন প্রদেশে কৃষক আন্দোলন সংগঠিত হয়। আমি কয়েকটা ভিডিওতে অহিংস অসহযোগ আন্দোলনের সময় বাংলার কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করেছি উত্তরপ্রদেশের কৃষক আন্দোলন সম্পর্কে। আর আজকে আলোচনা করব ভারতের দক্ষিণ অংশের অর্থাৎ সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের কৃষক আন্দোলনের সময়। এই কৃষক আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলনের সময়ই যে হয়েছে তাই নয়। অহিংস অসহযোগ আন্দোলনের আগে অর্থাৎ 1920 সালের আগে কৃষক আন্দোলন হয়েছে। তোমরা জানো 1917 সালে বিহারের চম্পারণে নীলকর সাহেবদের বিরুদ্ধে নীল চাষিরা আন্দোলন সংগঠিত করেছে। গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। তোমরা জানো 1918 সালে গান্ধীজির নেতৃত্বে গুজরাটের খেদা জেলার কৃষকরা জমিদারদের বিরুদ্ধে খাজনা বন্ধের আন্দোলনের ডাক দিয়েছে। এই আন্দোলনও সফল হয়েছে, কৃষকরা সফল হয়েছে। তাহলে শুধু যে অহিংস অসহযোগ আন্দোলনের সময় দক্ষিণ ভারতে কৃষক আন্দোলন হয়েছে তা নয়। ভারতের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রদেশে, বাংলাতে, ভারতের যুক্তপ্রদেশ, উত্তরপ্রদেশে আন্দোলন সংগঠিত হয়েছে, বিহারে আন্দোলন সংগঠিত হয়েছে, গুজরাটে আন্দোলন সংগঠিত হয়েছে। আর আজকের বিশেষ আলোচনা হচ্ছে ভারতের অহিংস অসহযোগ আন্দোলনের সময় দক্ষিণ ভারতের একটি প্রদেশের, অন্ধ্রপ্রদেশ, এখানে কৃষক আন্দোলন জমিদারদের বিরুদ্ধে, এখানে কৃষক আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদী অত্যাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন। দেখো, কৃষক আন্দোলন সবসময় অবহেলিত। কংগ্রেস একটি রাজনৈতিক মঞ্চ, কংগ্রেস একটি রাজনৈতিক দল, যে দলটা 1885 সালে গড়ে উঠেছে।
অবশ্য ব্রিটিশ সরকার তাদের নিরাপত্তার ঢাল হিসাবে কংগ্রেস প্রতিষ্ঠিত করে এবং সত্যি নিরাপত্তার ঢাল হিসাবে কংগ্রেসকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ব্যবহার করেছে। আর অহিংস অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি নেতৃত্বে এসছেন কংগ্রেসের, আর গান্ধীজির আদর্শ হলো অসহযোগিতা করা ব্রিটিশ সরকারকে, ব্রিটিশ সরকারকে আঘাত করা নয়, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম নয়, ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া নয়, ভারতের স্বায়ত্ত শাসনের দাবি তুলেছিল এই সময়ে। সেটা কিন্তু গান্ধীজি নয়, স্বায়ত্ত শাসনের দাবি তুলেছিল হোম রুল লীগ আন্দোলন, যার নেতা নেত্রী ছিলেন অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক সংগ্রামশীল জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন, তিনিও কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন। বিপিন চন্দ্র পাল কংগ্রেসের নেতা ছিলেন, তারা সংগ্রামশীল জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন, কিন্তু সরাসরি ভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে ভারতের মাটি থেকে উৎখাত করে ভারতকে স্বাধীন করব, এই বক্তব্য কংগ্রেসের চরমপন্থীদের ও ছিল না। আর নরমপন্থীদের আদর্শ ছিল দয়া করে ভারতবাসীর দাবি মেনে নেবেন, দয়া করে ভারতবাসীর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দাবিগুলো মেনে নেবেন। প্রার্থনা করছি আপনারা ভারতবাসীর দাবিগুলো মেনে নেবেন। শুধু আমরা প্রার্থনা করছি, আমরা অনুগ্রহ চাইছি না, তার সঙ্গে সঙ্গে আমরা প্রোটেস্ট করছি। এই ছিল আবেদন নিবেদনের পদ্ধতি, কংগ্রেসের মডারেট পন্থীদের আন্দোলনের পদ্ধতি। যাই হোক, সেই কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন গান্ধীজি। তাই গান্ধীজির আদর্শ কোনো কোনো ক্ষেত্রে দক্ষিণ ভারতের আন্দোলনকারীরা অনুসরণ করেছেন, কিন্তু গান্ধীজি তো সশস্ত্র সংগ্রাম চান না, গান্ধীজি তো ব্রিটিশ সরকারের কাছে আপোষহীন সংগ্রাম চান না, আপোষমূলক সংগ্রাম চান। এ সংগ্রাম হলো সত্যে পৌঁছানোর জন্য অহিংসার পদ্ধতিতে এই সংগ্রাম, এ সংগ্রাম মানসিক সংগ্রাম, এ সংগ্রাম ফিজিক্যাল স্ট্রাগল নয়, এটা হচ্ছে মেন্টাল স্ট্রাগল। সৎ হতে হবে, অহিংস পথে চলতে হবে, পাপকে ঘৃণা করো, ব্রিটিশ সরকারের অন্যায় কাজকে ঘৃণা করো, কিন্তু ব্রিটিশ সরকারকে নয়, পাপীকে নয়। এই আদর্শের ভিত্তিতেই 1920 থেকে 1922 পর্যন্ত অহিংস অসহযোগ চলে। ইন দ্য মিন টাইম অন্ধ্রের গুন্টুর জেলার পালনাথ তালুক এবং কুড্ডাপার রায়চটি তালুকের উপজাতি সম্প্রদায়ের মানুষেরা, উপজাতি সম্প্রদায়ের গরিব চাষিরা, গরিব কৃষকরা তাদের অরণ্যের উপর অধিকার রক্ষার জন্য তারা অরণ্য সত্যাগ্রহ গড়ে তোলেন। অরণ্য সত্যাগ্রহ, অরণ্য কাদের? অরণ্য ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে, বন জঙ্গল কেটে তারা প্রয়োজনে তাদের স্বার্থে ব্যবহার করে। কিন্তু এই অরণ্য অঞ্চলে, এই গুন্টুর জেলার পালনাথ তালুকের এই অঞ্চলে বসবাস করে উপজাতি সম্প্রদায়ের মানুষ,
গরিব কৃষক যারা জঙ্গল কেটে চাষের জমি তৈরি করেছিল, আর তাদেরই অধিকার ছিল জঙ্গলের উপর। জঙ্গলের থেকে তারা কাঠ, জঙ্গল থেকে তারা শুকনো কাঠ সংগ্রহ করত, পাতা সংগ্রহ করত, বিভিন্ন উপকরণ সংগ্রহ করে তা বিক্রি করে তারা কোনো মতে জীবন ধারণ করত। আর এই অরণ্যকে ধ্বংস করার জন্য ব্রিটিশ সরকারের যারা যারা বড় বড় প্রমোটার, বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু এই অরণ্য কেটে ছাপ করত। যাই হোক, এই অরণ্যকে রক্ষা করবার জন্য এই রায়চুটি, কুড্ডাপাড় রায়চুটি তালুকের উপজাতি সম্প্রদায়ের মানুষ আর গুন্টুর জেলার পালনা তালুকের গরিব মানুষ তারা লড়াই শুরু করে। এই লড়াই হচ্ছে অরণ্য সত্যাগ্রহ নামে পরিচিত। এই গরিব কৃষকরা, আদিবাসী উপজাতির মানুষেরা, তারা খাজনা বন্ধ করে দেয় জমিদারদের বিরুদ্ধে। এই সময়ে ভারতে জমির মালিক কৃষক ছিল না, জমির মালিক ব্রিটিশ সরকার, আর তার কাছ থেকে বন্দোবস্ত নিত জমিদাররা। এই জমিদাররা অতিরিক্ত খাজনা নির্ধারণ করত। এই জমিদাররা কৃষকদের বেগার খাটিয়ে নিত। এই জমিদাররা জমিতে কৃষকরা ধান বা ফসল বুনলে সেই ফসল কাটার আগে সেই জমি দখল করে নিত। চাষ করলো দরিদ্র কৃষকরা, আর তার ফসল কাটবে জমিদাররা। এটা অন্যায়। এই অন্যায় বুঝে এই খানকার কৃষকেরা আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনে আদিবাসী সম্প্রদায়ের, উপজাতি সম্প্রদায়ের দরিদ্র মানুষেরা প্রশাসনকে অচল করে দিয়েছে, পুলিশের উপরে আক্রমণ চালিয়েছে। কৃষক আন্দোলনের নেতা কোনাডা ভেঙ্কটাপ্পাইয়া, তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই উপজাতি সম্প্রদায়ের আন্দোলনকে। 1922 সালে ফেব্রুয়ারি মাসে নন কোঅপারেশন মুভমেন্ট প্রত্যাহার করে নেন গান্ধীজি। কেন প্রত্যাহার করেছিলেন? উত্তরপ্রদেশের চৌরিচৌরার কৃষকদের উপর কৃষক নেতা আহিরের উপর আক্রমণ চালায় চৌরিচৌরা থানার পুলিশ। তাকে মেরে হাড়গোড় ভেঙে দেয়। তার প্রতিবাদে তারা থানা ঘেরাও করে। থানা ঘেরাও করে থানাতে স্মারকলিপি জমা দিয়ে আন্দোলনকারীরা যখন ফিরছিলেন, সেই সময় পিছন দিক থেকে পুলিশ আক্রমণ চালায়। তার পাল্টা হিসাবে উত্তেজিত জনতা থানা পুড়িয়ে 22 জনকে মেরে দেয়। 22 জন পুলিশকে মারলে আন্দোলনকারীরা, গান্ধীজির কষ্ট হয়েছিল। গান্ধীজির রাজনীতি, ইডিওলজি হত্যা নয়, নিজেকে ত্যাগ করতে হবে, প্রয়োজনে নিজে মরতে হবে, কখনই মারা যাবে না। তাই এই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। এই সময়ে এখানকার কংগ্রেসের কোনাডা ভেঙ্কটাপ্পাইয়া যে নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনকে, এই পালনাদের কিছু কৃষকরা, পালনাদের গরিব কৃষকরা সেই আন্দোলন প্রত্যাহার করে নিলেন। যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে অসহযোগ আন্দোলন প্রত্যাহার হলো, সেহেতু এই অন্ধ্রের গুন্টুর জেলার এই দুটি অঞ্চলের আদিবাসীদের যে বিদ্রোহ, উপজাতিদের বিদ্রোহ, তা বন্ধ হয়ে গেল। এই বিদ্রোহের তাৎপর্য হলো যে এখানে কিছু অধিবাসী স্বরাজ ঘোষণা করেছিল। স্বরাজ মানে কি? নিজেদের প্রশাসন চালু করেছিল।
ব্রিটিশ প্রশাসন আছে, তার পাশাপাশি নিজেদের প্রশাসন। তাহলে এই আন্দোলন কিন্তু অনেকটা এগিয়ে গেলেও অহিংস অসহযোগ আন্দোলন যেহেতু প্রত্যাহার করে নিয়েছেন গান্ধীজি, তার সম্মানে এখানকার কংগ্রেস নেতৃত্ব কোনাডা ভেঙ্কটাপাইয়া তিনি আন্দোলন প্রত্যাহার করে নিলেন। নন কোঅপারেশন মুভমেন্টের সময় 1920 থেকে 1922 সব থেকে ব্যাপক এবং ভয়াবহ কৃষক আন্দোলন সংগঠিত হয়। 1921 সালে সুদূর দক্ষিণে, দক্ষিণ ভারতের কেরালার মালাবার উপকূলে বা মালাবার অঞ্চলে কৃষক বিদ্রোহ হয়েছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহ। এটা একদিকে ব্যাপক এবং আরেকদিকে এটা শক্তিশালী ভয়ঙ্কর বিদ্রোহ। এই বিদ্রোহকে বলা হয় মোপলা বিদ্রোহ। এই মোপলা বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এই মোপলা বিদ্রোহ হয় 1920 থেকে 1922 সালে। এই বিদ্রোহ 1920 সালেই শুরু হলো। 1920 সালের সময়ে যে কারণ সেই কারণে না, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে, সুদূর দক্ষিণ ভারতে কেরালার এই অঞ্চলে দীর্ঘদিন ধরে অন্যায় চলছিল। সামন্ততান্ত্রিক যে অনাচার, অবিচার, শোষণ, বঞ্চনা, এই সমস্ত দীর্ঘদিন ধরে চলছে। আর তার পাশাপাশি এই সময়ে একটা ধর্মীয় কারণের উদ্ভব হয়। এই কেরালার মালাবার উপকূলের মুসলমানদের মধ্যে খলিফাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য ধর্মীয় উন্মাদনা দেখা দেয়। খলিফাকে রাজ্য ফিরিয়ে দেওয়া, তোমরা এটা জানো যে 1919 সালে তুরস্কের খলিফা ধর্মগুরু, যিনি ধর্মগুরু, ইসলাম ধর্মের ধর্মগুরু তিনি তুরস্কের সুলতান হতেন। তুরস্কের সুলতানকে ব্রিটিশ সরকার ক্ষমতাচ্যুত করেছে। সেখানে মুসলিম সম্প্রদায় তুরস্কের সুলতানকে, অর্থাৎ তাদের খলিফাকে পুনরায় তুরস্কের সিংহাসনে বসানোর জন্য আন্দোলন শুরু করে। আর তারই অনুকরণে ভারতে 1919 সালে খিলাফত আন্দোলন সংগঠিত হয়। এই খিলাফত আন্দোলনের প্রভাব পড়ে কাদের উপরে প্রভাব পড়ে? এই খিলাফত আন্দোলনের প্রভাব পড়ে ভারতের কেরল প্রদেশের তোমার সুদূর দক্ষিণের মোপলা উপত্যকার মুসলমানদের মধ্যে। তাদের মধ্যে ধর্মীয় উন্মাদনা, যে তুরস্কের সুলতানকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এই একদিকে দীর্ঘদিন ধরে তাদের উপরে শোষণ আছে, জমিদারদের অত্যাচার আছে, তারা জমিদারদের শোষণের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ, অত্যাচারের বিরুদ্ধে তারা আগে থেকেই অসন্তুষ্ট হয়ে আছে। সেই সঙ্গে সঙ্গে ধর্মীয় চেতনা, যে তাদের খলিফাকে ব্রিটিশ সরকার অবমাননা করেছে। প্রথম মহাযুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করেছে। তুরস্ক ছিল শত্রুপক্ষের দেশ, তাই মিত্রশক্তি বর্গ শত্রুপক্ষের দেশগুলির উপর 1919 সালে প্যারিসের শান্তি বৈঠকে বিভিন্ন ধরনের চুক্তি চাপিয়ে দিয়েছিল। আর সেই সুযোগে ব্রিটিশ সরকার তার পরাজিত শত্রুপক্ষের দেশ তুরস্ক তাকে একটা বিরাট ভাবে জব্দ করবার জন্য সেখানকার খলিফাকে, সুলতানকে ক্ষমতাচ্যুত করেছে। সুলতান হলো ইসলাম ধর্মের গুরু। এটা নিয়ম ছিল, এটা ধর্মীয় রাষ্ট্র ছিল, তাই আধুনিক রাষ্ট্র নয়। পরবর্তীকালে তুরস্কে কামাল পাশার নেতৃত্বে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে।
তাহলে ধর্মীয় উন্মাদনা ভারতবর্ষের ওই মোপলা অঞ্চলের কৃষকদের মধ্যে দেখা দিয়েছিল, যার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন জোরদার হয়েছিল। এই মোপলা আন্দোলন এটা সামন্ততন্ত্র বিরোধী। দেখো, ব্রিটিশ ভারতে জমিদার, সামন্ত প্রভু, জোরদার, তালুকদার এরা একজোট হয়ে ব্রিটিশ সরকারকে সমর্থন করত। অন্যায় অবিচার করার জন্য শুধু ব্রিটিশ সরকারের দায়ী তা নয়, অনেক ভারতীয় যারা যারা উপনিবেশিক শক্তির পক্ষে ছিল, ব্রিটিশ উপনিবেশিক শক্তির পক্ষে ছিল, যারা উপনিবেশবাদ বিরোধী নয়, যারা জাতীয়তাবাদে বিশ্বাসী নয়, সেই সেই তাদের বিরুদ্ধে এই মোপলা আন্দোলন। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মোপলার যারা হিন্দু জমিদার তারা তারা শোষণ করত। মুসলমান কৃষকদের হিন্দু জমিদাররা নানাভাবে অকথ্য নির্যাতন করত, মানসিক নির্যাতন করত, শারীরিক নির্যাতন করত। আর সেই কারণে জমিদার বিরোধী আন্দোলন সংগঠিত হয়। মোপলা অঞ্চলের কৃষকদের মধ্যে ধারণা হয়েছিল যে হিন্দু ধর্মের জমিদার বলি আমাদের শোষণ করছে। সেই জন্য এই আন্দোলনের মধ্যে একটা সাম্প্রদায়িকতার বিষয় জড়িয়ে যায়, সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়। তাই মোপলার কৃষকরা আন্দোলন সংগঠিত করে, জমিদারদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে ৬০০ হিন্দুকে হত্যা করে, ২৫০০ হিন্দুকে ধর্মান্তরিত করে, জোর করে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করেছে। দেখো, আন্দোলন সবসময় মহৎ উদ্দেশ্য হয় না। একটা শোষণের বিরুদ্ধে, একটা অনাচারের বিরুদ্ধে আর একটা অনাচার সৃষ্টি হতে পারে। আন্দোলনের চরিত্র নির্ভর করবে, আন্দোলনের প্রকৃতি নির্ভর করবে সেই আন্দোলনে কারা নেতৃত্ব দিচ্ছে, আন্দোলনকারীদের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। আন্দোলনকারী হলো সাধারণ অজ্ঞ অসচেতন কৃষকরা, অত্যাচারিত লাঞ্ছিত। তাদেরকে পরিচালনা করেছে নেতৃত্বে যারা ছিলেন সামন্তবাদ বিরোধী আন্দোলন। এটা ভালো, কিন্তু ধর্মীয় কারণে যে আন্দোলন সেটা কিন্তু অপেক্ষাকৃতভাবে ভালো বলা যায় না। অন্যায়টা রিয়ালিটি, কিন্তু আর একটা সাম্প্রদায়িক একটা চরিত্র এই মোপলা বিদ্রোহে দেখা যাচ্ছে। আন্দোলনকারীরা জমিদারদের বাড়ি পুড়িয়ে দেয়, জমিদারদের বাড়ির সম্পদ লুট করে নেয়। জমিদারদের ছিল কাছারি, যেখানে জমিদারি কাজকর্ম চলতো, সেই কাছারি বাড়ি দখল করে নেয়। থানা, সরকারি যে থানার উপরে আক্রমণ হয়, এবং সরকারের আরো যে দপ্তরগুলি রয়েছে সেই দপ্তরগুলির উপরে আন্দোলনকারীরা আক্রমণ চালায়। মোপলা বিদ্রোহ মধ্য দিয়ে মোপলার দরিদ্র কৃষকরা গ্রাম অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করেছিল, আর শহর অঞ্চলগুলিতে, দক্ষিণ ভারতের কেরালার এই মোপলা অঞ্চলের শহরগুলিতে আধিপত্য বিস্তার করেছিল ব্রিটিশ সরকার। শেষ পর্যন্ত কঠোর হাতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এই মোপলা বিদ্রোহকে, মোপলা আন্দোলনকে দমন করে, এবং এই বিদ্রোহে ২৩৩৭ জন মোপলা কৃষক মারা যান। তাহলে আন্দোলনে অন্যায়ের প্রতিবাদ এটা অস্বীকার করা যায় না, এর তাৎপর্য আছে। অন্ধ্রের গোদাবরী উপত্যকায় রুম্পা বিদ্রোহ দেখা দেয়। রুম্পা একটি
উপজাতি সম্প্রদায়ের মানুষেরা। 1922 সালে এই বিদ্রোহ শুরু হয়। এটা কিন্তু ওই অহিংস অসহযোগ আন্দোলনের সময়ে শুরু হয়েছিল। এই বিদ্রোহ ব্রিটিশ সরকারকে বিব্রত করে। এই বিদ্রোহ কিন্তু মহাজনী শোষণের বিরুদ্ধে, মহাজনী অত্যাচারের বিরুদ্ধে। মহাজনরা গরিব কৃষকদের ঋণ দিত, ঋণ তারা শোধ করলেও খাতায় লিখত না, পরিশোধ কথাটি লিখত না, আবারও তাদের কাছে ওই ঋণের টাকা আবদার করত। এতে কৃষকরা ক্ষিপ্ত হয়ে যায়। আর কি, কৃষকরা ঋণ না নিলেও বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে ঋণ দেওয়া হতো। ঋণের জালে একবার ফেলতে পারলেই ঋণ পরিশোধ করতে পারবে না, কৃষকের ফসল ঋণের অজুহাতে তার কাছ থেকে ছিনে নিতেন জমিদাররা। তাহলে ঋণ দিতে পারলে না তুমি, তাহলে তোমার জমি ছেড়ে দাও, জমি কেড়ে নিত। বিভিন্ন কারণে এই মহাজনদের উপর এই অন্ধ্রের গোদাবরী উপত্যকার রুম্পা উপজাতির মানুষেরা বিক্ষুব্ধ ছিল বহুদিন ধরে। ব্রিটিশ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে। তবে এই আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার আইন তৈরি করে রুম্পাদের জঙ্গলের কাঠ সংগ্রহ বন্ধ করে দেয়। দেখো, এইখানে পরিষ্কার বোঝা যায় যে রুম্পা উপজাতির কৃষকদের পক্ষে ব্রিটিশ সরকার কাজ করেনি। জঙ্গলের উপর অধিকার জমিদারদের অধিকার, জঙ্গলের উপরের অধিকার ব্রিটিশ সরকারের অধিকার। আর আইন করে জঙ্গল থেকে যেগুলো আপনা আপনি কাঠ পেত, পাতা পেত, সেগুলি ব্যবহার করত রুম্পা অঞ্চলের কৃষকেরা, দরিদ্র মানুষেরা কাঠ সংগ্রহ করত। সেই কাঠ সংগ্রহ ব্রিটিশ সরকার বন্ধ করে দিল আইন করে। বন জঙ্গলে গোচারণ করত, গরু চড়াতো, তারা পশুপালন করত, যেগুলো তারা বন জঙ্গলে চড়াতো, সেটা বন্ধ করে দিল ব্রিটিশ সরকার। আর এই যে গোদাবরী অঞ্চলের উপত্যকার রুম্পা উপজাতির আন্দোলন সংগঠিত করেন আল্লুরি সীতারামা রাজু। আল্লুরি রাজু ইনি তরুণ, অল্প বয়সে। আল্লুরি সীতারাম রাজু, তিনি তরুণ, অল্প বয়সে। তিনি কিন্তু গান্ধীজির আদর্শকে অনুসরণ করেন, গান্ধীজির আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি আন্দোলনকে সংগঠিত করেন। দেখো, ব্রিটিশ সরকার কঠোর হাতে আন্দোলন দমনে নেমে পড়েছে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের লড়াই করতে হচ্ছে রুম্পা উপজাতির কৃষকদের। তাহলে এক্ষেত্রে এই বিদ্রোহ গান্ধীজির অহিংস পথে থাকবে না, এটা খুব স্বাভাবিক। তাই এই বিদ্রোহটা কিন্তু সশস্ত্র রূপ ধারণ করে। হাজারে হাজারে রুম্পা উপজাতির মানুষেরা এই সত্যাগ্রহী আন্দোলনে যোগ দিয়েছে। এই রুম্পা আন্দোলনটা একটা কৃষকদের গণসত্যাগ্রহে সামিল হয়েছে। গণসত্যাগ্রহ মানে হচ্ছে কি, যে অহিংসা পথে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে মানে কি, রুম্পা অঞ্চলের কৃষকদের বন জঙ্গল ব্যবহারের অধিকার দিতে হবে, কৃষকদের উপর শোষণ তুলে দিতে হবে, কৃষকদের উপর সামন্ততান্ত্রিক যে অনাচার অবিচার আছে সেগুলি বন্ধ করতে হবে। এই তো তাদের ন্যায্য দাবি। এই আন্দোলন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আর গভর্নমেন্ট কি করলো? গভর্নমেন্ট তার বাহিনী দিয়ে এই রুম্পা অঞ্চলের বিদ্রোহকে দমন করে। এই রুম্পা বিদ্রোহ
রুম্পা সত্যাগ্রহ নাম হলেও এই বিদ্রোহ কিন্তু সশস্ত্র রূপ ধারণ করেছিল। গেরিলা পদ্ধতিতে ব্রিটিশ সরকারকে, তার বাহিনীকে আক্রমণ করেছিল। ব্রিটিশ সরকার শেষ অবধি এই আন্দোলনকে মানে দমন করে। তাহলে আজকের ভিডিওর আলোচনা হচ্ছে দক্ষিণ ভারতের বিভিন্ন জেলাতে যে কৃষক আন্দোলন, সেই আন্দোলনগুলো নিয়ে আজকের ভিডিও। তোমরা ভালো করে দেখবে। অন্ধ্রের গুন্টুর জেলার পালনা তালুক আর কুড্ডাপাড় রায়চটি তালুকের উপজাতিদের বিদ্রোহ। এই বিদ্রোহ আরো ব্যাপক বিদ্রোহ হচ্ছে মোপলা বিদ্রোহ। তাহলে মোপলা বিদ্রোহ আর আরেকটা বিদ্রোহ হচ্ছে রুম্পা বিদ্রোহ। এই কটা বিদ্রোহ দক্ষিণ ভারতের বিদ্রোহ, এটা ভালো করে দেখবে। এই বলে আলোচনা শেষ করলাম।